সো অফিসিয়ালি ওয়েলকাম টু ফার্স্ট ক্লাস। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্পেসিফিক্যালি দুটো সফটওয়্যার নিয়ে আমরা মেজরলি ট্রেন্ড হব আমাদের কোর্স জুড়ে। একটা হচ্ছে ইলাস্ট্রেটর, একটা হচ্ছে ফটোশপ। আমরা স্টার্ট করব ইলাস্ট্রেটর দিয়ে, আমাদের কোর্সের সিংহভাগ আমরা কাজ করব ইলাস্ট্রেটরে, দেন আমরা কোথায় যাব, ফটোশপ সেকশনটাতে যাব। আপনাদের ফটোশপের সফটওয়্যারটা আমি প্রোভাইড করে দিব। সফটওয়্যারটা ওপেন করার পর কিছুটা এইরকম কিছু এলিমেন্টস দেখতে পাবেন, আর সফটওয়্যার ফাইলটা আপনাদেরকে আমি গুগল ড্রাইভের থ্রুতে দিব। ওখান থেকে ডাউনলোড করার পর একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলের সাথে পরিচয় আছে কারো? জিপ ফাইল, আচ্ছা জিপ ফাইল সম্পর্কে জানি নাকি? লিটারেলি নো আইডিয়া। আগে এটা শিখেন। এখন যেহেতু সফটওয়্যারস নিয়ে কাজ করবেন, নেট থেকে প্রচুর পরিমাণে এলিমেন্টস আপনাকে ডাউনলোড করতে হবে। এটা খুব দরকারি যে ইন্টারনেটের স্ট্যান্ডার্ড ফাইল এক্সটেনশনগুলো কিংবা ফাইল ফরম্যাটগুলো যাতে আপনি বুঝতে শিখেন। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এখানে একটা কী দেখা যাচ্ছে স্যার? জিপ দেখা যাচ্ছে। জিপ দেখা যাইতেও পারে, নাও যেতে পারে, ইট ডিপেন্ডস যে ফাইলটাকে হ্যান্ডেল করার জন্য আপনার পিসিতে কী সফটওয়্যার আছে, ওটা ওই ফাইলটাকে কীভাবে শো করে তার উপরে। তবে দেখলেই বুঝবেন যে এই ফাইলটা কী করা, লক করা জিনিসগুলো। আপনি যখন এই ফাইলটাকে আনলক করতে যাবেন, এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, কি? এক্সট্রাক্ট অল। আপনি স্ট্যান্ডার্ডলি অন্যান্য ফাইলের মধ্যে কিন্তু এক্সট্রাক্ট শব্দটা পাবেন না। এই যে খেয়াল করেন, কোনো ফোল্ডারে এইসব নেই। শুধুমাত্র যদি জিপ ফাইল হয়, আপনি এখানে একটা এক্সট্রাক্ট অল অপশন পাবেন। এক্সট্রাক্ট অল, আগে এটা বুঝেন যে জিপ ফাইলটি জিনিসটা কি। ইন্টারনেটে কোনো কিছু যখন সেন্ড করতে যাবেন, তখন সচরাচর এভাবে করতে হয় যে সিঙ্গেল ফাইল সেন্ড করতে হয়। কয়টা? সিঙ্গেল। বিষয়টা এমন নয় যে মাল্টিপল ফাইল সেন্ড করা যায় না, তবে কিছু কিছু মার্কেট কিংবা প্ল্যাটফর্ম বলে আপনি অনেকগুলো ফাইলকে একসাথে আলাদা আলাদা না পাঠিয়ে সবগুলোকে একটা করে কী করেন, পাঠিয়ে দেন। আপনি 4টা বার্গার কিনলেন, কারণ 4টা বার্গারকে 2 হাতে নিয়ে বাসে যাবেন না, একটা প্যাকেট করে দিবে। কাহিনিটা এখানেও কিছুটা সেম। আমি যদি এই ফাইলটা এখন যদি ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি এর ভিতরে কিছু কি আছে, ফাইলস আছে। বাট এগুলো আমি এখনই ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, এক্সট্রাক্ট ওপেন খুলতে হবে। রাইট ক্লিক করবো, এক্সট্রাক্ট অলে ক্লিক করে এখানে একটা টিকমার্ক থাকবে, টিকমার্ক তুলে দিয়ে ওকে দিবেন। ঠিক সেম নামের আরেকটা ওপেন ফোল্ডার পেয়ে যাবেন। খেয়াল করছেন, এটা ওপেন ফাইলগুলো এখন কিন্তু দেখাচ্ছে জিনিসগুলো। যারা একেবারেই বুঝি না, জানি না, তাদের জন্য আমি এভাবে করে বলছি জিনিসগুলো। হ্যাঁ, এইখানে যেটা ফাইল ওপেন পেলাম, সেম নেম কিন্তু জিনিসটা। এখন এখানে ঢুকলে ফাইলগুলো আমি দেখতে পাবো, অ্যাক্সেস করতে পারবো জিনিসগুলো। সো ইন্টারনেটে থেকে যখনই আমরা কোনো একটা এলিমেন্ট, যেমন ধরেন যে এটা ফটোশপের একটা এলিমেন্ট, সফটওয়্যারের একটা বিষয়, এখানে একটা ফাইল আছে। এই ফাইলটাকে রাইট ক্লিক করে যখন আমি ওপেন করলাম, এক্সট্রাক্ট করলাম, খেয়াল করেন স্যার, এখানে আমি কি পাচ্ছি, ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারছি। তাহলে মাঝে মাঝে এমন হবে যে আপনাদেরকে জিপ ডাউনলোড করতে হবে, ওগুলোকে অবশ্যই আগে এক্সট্রাক্ট করে ফেলবেন। এটা এতটাই সিম্পল বিষয় যে আপনার ঘুমের মধ্যে এটা মনে রাখতে হবে। অনেকে এটা না বোঝার কারণে সফটওয়্যারটা ইনস্টলই করতে পারবেন না, যদি এটা ভুলে যান। আচ্ছা, সো ধরে নেন যে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করে এই ফাইলটা পেলেন, ঢুকার পর ঢুকলেন, এই যে 4-5টা ফাইল দেখা যাচ্ছে না, এখানে একটা লেখা আছে কি, সেটআপ। যে সফটওয়্যার ভার্জনটা আমি দিচ্ছি, এটা খুব সিম্পলিফাইড ভার্জন, এটা অলরেডি অ্যাক্টিভেটেড। আপনার কাজ হচ্ছে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করা, আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করে ইনস্টল দেওয়া। ও 0 to 100 লোড করে আপনার সফটওয়্যার অটোমেটিক কী করে দেবে, ইনস্টল করে দেবে। আপনাকে কিছু করতে হবে না। এটা আসলো তো, আপনি এখান থেকে জাস্ট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইন্টারন্যাশনাল দেবেন, এখান থেকে দিবেন কন্টিনিউ, দ্যাটস অল, আর কোনো কাজ নেই। এরপরে 0 থেকে 100 এখানে একটা লোড হবে, তারপরই দেখবেন যে আপনার এখানে কি চলে আসছে, সফটওয়্যারটা চলে আসছে। আপনার উইন্ডোজে কি চলে আসবে, সফটওয়্যারগুলো চলে আসবে। অ্যাডোবি ABCD করে এখানে আলফাবেটিক্যালি সেট করা থাকে। এর আন্ডারে অ্যাডোবির সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন, ইলাস্ট্রেটর, ফটোশপ, ব্লা 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 যা আছে সব। ঠিক সেমভাবে, একইভাবে আপনি ফটোশপটাও কী করবেন, ইনস্টল করবেন। কোনো তফাৎ নাই, হুবহু কি সেম। এই আমি কেন আবার ইনস্টল করছি না, কারণ হচ্ছে আমার কাছে অলরেডি আছে, দ্যাটস ওয়াই। ওকে, সো সফটওয়্যারটা ইনস্টল করার পর ফর দ্য ফার্স্ট টাইম আপনি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করতে পারেন। আমি ক্লিক করলাম, সফটওয়্যারটা ওপেন হলো। সফটওয়্যার ওপেন হওয়ার পর এবার চলেন সফটওয়্যার সম্পর্কে জানি, বুঝি। ফার্স্ট একটু পরিচয়টা দিয়ে নিই। কার পরিচয়? আমার সফটওয়্যারটা হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর নিয়ে একটু কথা বলেছিলাম জিনিসটা, আমি আবারও ইজি করেই বলছি জিনিসগুলো, আমি টেকনিক্যাল কথাবার্তা বলবো না। ভেক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটাকে আপনি ইজিলি অনেকটুকু এক্সটেন্ড করতে পারবেন উইদাউট লুজিং কোয়ালিটি। এটা একটা পিকচারের দিয়ে আমি এক্সাম্পল দেখিয়েছিলাম, মনে আছে? একটা পিকচারকে জুম করলে পিকচারটা ফেটে যায়, ওই যে ঘর কী চলে আসে, ওগুলোকে কী বলে, পিক্সেলস বলে জিনিসগুলো। বাট একটা ভেক্টরকে যখন আপনি জুম করবেন, ওইটা ফাটে না, হুইচ মিন ক্লাস্টার হয় না। ওইটা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত জুম করার পরে থেমে যায়, কিন্তু ও নিজের কোয়ালিটি কী করে না, ডিস্ট্রেস করে না জিনিসগুলো। তো এই ধরনের একটা
ফর্ম ফ্যাক্টর নিয়ে যে সফটওয়্যারটা কাজ করে কিংবা যে সফটওয়্যারগুলো কাজ করে ওগুলোকে বলা হয় কি ভেক্টর বেস সফটওয়্যার। আর তার মধ্যে সবচাইতে স্বনামধন্য সফটওয়্যার হচ্ছে কোনটা? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ফার্স্ট টাইম ঢোকার পর আপনি খেয়াল করবেন এখানে কিছু ডকুমেন্টস আছে, যেমন আমার এখানে কি দেখাচ্ছে ক্লাউড ডকুমেন্ট। ক্লাউড ডকুমেন্ট বলতে কি যে ইন্টারনেটে যদি কোনো ফাইল রাখেন সে ফাইলগুলো কীভাবে অ্যাক্সেস করবেন সেটা, বাট ওই সুবিধা আপনারা পাবেন না কারণ আপনারা অফলাইনে ইউজ করবেন। তো এখানে দেখাবে কি আপনার পিসিতে যে ফাইলগুলো সেভ করে রাখবেন ওগুলো একটা প্রিভিউ এখানে দেখাবে জিনিসগুলো, ওটা পরে কথা বলবো আমরা। এখানে বুঝেন কয়টা অপশান দেখতে পাচ্ছি? দুইটা, ক্রিয়েট নিউ আর ওপেন। ওপেনে যাওয়ার মানে কি? ওপেনে যাওয়ার মানে আগে থেকে কিছু করা আছে, কিছু একটা করব, ওইটাকে ওপেন করার জন্য কি আমরা ওপেন মেনুটা ব্যবহার করব। এবার আসেন ক্রিয়েট নিউটা বুঝি। একদম স্ক্র্যাচ থেকে কোনো একটা কাজ করব, কোনো একটা ডিজাইন করব, তার জন্য আমাকে ক্রিয়েট নিউতে যেতে হবে। এখানে বেশ কিছু জিনিস বুঝার আছে, শেখার আছে জিনিসগুলো। ফার্স্ট অফ অল এখানে আমরা কিছু টেমপ্লেটস দেখতে পাচ্ছি। উপরে খেয়াল করেন কিছু সেকশনস আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো কিছু সেকশনস। যেমন মোবাইলের মধ্যে যখন আমরা যাচ্ছি তখন কিছু রিয়েল লাইফ মোবাইলের সাইজেস দেখতে পাচ্ছি। আপনি কিসের জন্য কাজ করবেন, সেটা কোথায় প্রিন্ট হবে কিংবা কোথায় ব্যবহার হবে, ওটার একটা মাপযোগ তো থাকবেই। সাইজলেস কিছু হয় নাকি? মানে ডিজাইনের ক্ষেত্রে অন্তত হয় না, ওটা একটা ডেফিনেট সাইজ থাকবে। ওই সাইজগুলো যেগুলো সবচেয়ে কমন সাইজ সেগুলো কোথায় আছে? এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে, যাতে আপনাকে হাতে কলমে লিখে লিখে আবার ওগুলো বানাইতে না হয়। যেমন ধরুন যে আপনি বললেন আমি একটা মোবাইলের জন্য স্ক্রিন ডিজাইন করব, তাহলে মোস্ট প্রবাবলি আপনি আইফোন এক্স আছে, আইফোন আছে, আইপ্যাড আছে, তারপরে স্যামসাং অ্যাসেট আছে, দেখতেই পাচ্ছেন। তার মানে কিছু সাইজ অলরেডি এখানে দেওয়া আছে। সবচাইতে কমন সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট বলতে কি প্রিন্টিং প্রেসে গিয়ে যেগুলো হার্ড সারফেসের উপর প্রিন্ট হবে সেটাকে আমরা কি বলি? প্রিন্ট সেকশন বলি ডিজাইনের। তো প্রিন্টিংয়ের সবচাইতে কমন কি ম্যাটেরিয়াল কোনটা বলেন তো? পেপার, ঠিক আছে। আর বাংলাদেশের জাতীয় পেপার সাইজ কোনটা বলেন তো? যদিও এটা জাতীয় না, তার মানে বোঝা যাচ্ছে আমরাই বানাইছি জাতীয়। তার মানে আমরা পেপার সাইজ বললেই কি বুঝি? একটা A4 সাইজ জিনিসগুলো। তো এইখানে কিন্তু এই A4 সাইজটা দেওয়া আছে। A4, এই A4 বিষয়টা কি? আমি এক্স্যাক্টলি যদি একটা A4 সাইজ কাগজ হাতে নিই, ওটার যা সাইজেস আছে, ওটার যা মেজারমেন্টস আছে, ওই সেম মেজারমেন্টটুকু আমাকে কোথায় দেওয়া আছে? এখানে সেভ করে দেওয়া আছে। তাহলে আমি যদি ওকে টার্গেট করে কোনো একটা কাজ করি, সেটা প্রপারলি একটা A4 সাইজ পেজের উপরে কী হবে? প্রিন্ট হবে। একইভাবে আমি যদি বলতে চাই এরকম একটা বড় ব্যানারের সাইজ আমি কাজ করলাম, যদি প্রপারলি সব টেকনিক্যাল মেনটেন করি, তাহলে ওই সাইজে সেটা কী হবে? প্রিন্ট হবে। স্বাভাবিক বিষয় জিনিসগুলো। তো এখানে কি সব কিছুই আছে? না, এখানে জাস্ট হাতে গোনা কয়েকটা দেওয়া আছে। আপনার প্রয়োজন আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারবেন। তো ম্যানুয়ালি একটু বুঝি। আমি A4টা যখন সিলেক্ট করলাম, সে আমাকে এখানে ফার্স্ট দেখাচ্ছে প্রিসেট ডিটেল। এগুলো ফ্যান্সি নাম। প্রিসেট ডিটেল মানে হচ্ছে নেম, আপনাকে নাম জিজ্ঞেস করছে যে আপনার প্রজেক্টের নামটা কী হবে। তো আমি এখানে বললাম ধরেন ডিজাইন, হোয়াটএভার, যে কোনো কিছু একটা। এখানে দেখতে পাচ্ছি উইথ, এখানে দেখতে পাচ্ছি কি হাইট। উইথ হাইটটা বুঝি আমরা জিনিসগুলো। এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি? এগুলো হচ্ছে প্যারামিটার্স। আপনি হিসাব নিকাশ করার জন্য পরিমাপক কোনটা ব্যবহার করবেন সেগুলো এখানে কি করা আছে? সেট করা আছে। তো এখানে খেয়াল করেন ইঞ্চ, ফিট, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, এগুলো খুব কমন না? এইখান থেকে যা দেখতে পাচ্ছেন এগুলো রিয়েল লাইফে ইউজ করা যায়। বাট আপনি যদি এখানে চলে আসেন পিক্সেল, পয়েন্ট অ্যান্ড পিকাস, এগুলো হচ্ছে কি ডিজিটাল মেজারমেন্ট সিস্টেমস। আপনি কখনো শুনছেন নাকি যে টেবিলের সাইজ কত হয়? 1000 বা 2000 পিক্সেল, এভাবে হয় না। কিন্তু মোবাইলের স্ক্রিন রেজুলেশন কী হয়? পিক্সেলে ক্যালকুলেট করা হয় জিনিসগুলো। তাহলে কিছু কিছু মেজারমেন্ট সিস্টেম শুধুমাত্র ডিজিটাল টার্মে কী করা হয়? ইউজ করা হয়। তাহলে সেগুলো কোনটা? অ্যাটলিস্ট দুটো আছে, সেটা হচ্ছে কোনটা? পিক্সেল অ্যান্ড পয়েন্ট জিনিসগুলো, ক্ষেত্র বিশেষে পিকাসটাও। নাও এবার এখানে আসেন স্যার, আমাকে এখানে কী দেওয়া আছে? এমএম বলতে কী বলছে? মিলিমিটার। সিএম বলতে সেন্টিমিটার। ওই শর্ট হ্যান্ডের জিনিসগুলো ইউজ করা হয়। আপনি চাইলে এখন এটাকে যে কোনো প্যারামিটার চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আমি এটাকে চেঞ্জ করলাম, এখানেও কী হয়ে গেল? এটা চেঞ্জ হয়ে গেল। একটা A4 এর সাইজ কত জানেন? A4 সাইজ পেজের ইউজুয়ালি বলা হয় 8/11। সহজ করে বলার জন্য আমরা কথা বলি 8/11। এখানে একটা জিনিস শেখাই দিই, কখনো যদি এভাবে বলেন ভাই সাইজ কত, ভাই 10/20 একটা ডিজাইন করে দেন, 15/30 একটা ডিজাইন করে দেন, কিছু মেনশন করা হচ্ছে না প্যারামিটার কি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখানে কিসের কথা হচ্ছে? ইঞ্চের কথা হচ্ছে। এটা একটা অঘোষিত নিয়ম। যখন কিছু মেনশন করা হবে না তখন এটা কি বুঝতে হবে? ইঞ্চ বুঝে নিতে হবে। যদি ইঞ্চ না হয় আপনাকে মেনশন করে দেওয়া হবে সেন্টিমিটার, মিলিমিটার, হোয়াটএভার, কিছু না কিছু একটা সেট থাকবে। তাহলে একটা A4 এর সাইজ হচ্ছে 8/11। যদিও ভাঙতি চুংতিগুলো আসে কিন্তু আমরা মুখে মুখে বলতে পারবো না বলে বলি না 8/11। না, এখানে যে 8/11, আমি যখন ইঞ্চটাকে মিলিমিটার্সে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আবার কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে 210/297 সামথিং। এখন আপনি বলতে পারেন ঘটনাটা কী ঘটছে? অ্যামাউন্টটা বাড়ছে, তার মানে কি আমার কাগজের সাইজটা বেড়ে যাচ্ছে? না, বিষয়টা এরকম নয়।
অনেকটা কথাটা যে কোনো একটা জিনিসকে একবার ইংলিশে ডাকা, একবার হিন্দিতে ডাকা, একবার বাংলায় ডাকার মতো জিনিস ওইটাই জিনিসগুলো। তাহলে আমি যদি এখানে নর্মালি লিখি ইঞ্চে আসেন, লিখলাম এক লিখে দিতে পারবেন চাইলে। আমি এখন একটাকে যদি মিলিমিটার্সে নিয়ে যাই, ও বলছে সাইজ ঠিকই আছে, 1 ইঞ্চের যে জায়গাটা সেটা মিলিমিটারে কাউন্ট করলেও কত হয়, 25.4 হয় জিনিসগুলো। আবার এইটাকে যদি আমি কোথায় নিয়ে চলে যাই, মেবি ইয়ার্ডে নিয়ে চলে যাই, ও সামথিং এলস দেখাবে, যার যার হিসাব তার মধ্যে থাকবে। তাহলে কমন কোনটা, সবচাইতে কমন কোনটা, ইঞ্চ। মোস্ট প্রবাবলি আপনি ইঞ্চে হিসাব নিকাশ করবেন জিনিসগুলো এই, অথবা ক্লায়েন্ট যদি মিলিমিটার্সে বলে দেয় মিলিমিটার্সে, আপনাকে যেটা দিবে সেটা লিখে এখানে সেট করে দেবেন। তো আমি ধরেন ইঞ্চে লিখলাম। নাও ইঞ্চ হচ্ছে প্রিন্টিং প্রেস, রিয়েল লাইফের কাটিং মেজারমেন্ট করার জন্য একটা হিসাব নিকাশ। সফটওয়্যারের ভিতরে সবচেয়ে কমফোর্টেবল মেজারমেন্ট কোনটা, সফটওয়্যারে কাজ করার ক্ষেত্রে যে একটা মেজারমেন্ট আছে সেটা কোনটা, সেটা ইঞ্চ মোটেই নয়, অন্তত আমার কাছে নয়। কেন? আমি আপনাকে বললাম 1 ইঞ্চকে আপনি 7 ভাগে ভাগ করেন, কয় ভাগে, 7 ভাগে। ক্যালকুলেট করেন তো মাথার মধ্যে, ডেফিনেটলি টাইম লাগতেছে, দশমিক আসবে, ফ্রিকশন আসবে, ক্যালকুলেটার বের করতে হবে, অভ্যস্ত না আমরা। বাট বিষয়টা যদি এমন হয়, আমরা যদি কোনো ডিজিটাল প্যারামিটার ইউজ করি, লাইক পিক্সেল, লাইক পয়েন্ট, ওরা বলছে 1 ইঞ্চ পরিমাণ জায়গাকে আমরা 72, হিউম্যান ল্যাঙ্গুয়েজ 10, 20, 30 কত 72 ইউজ করছি। এখন আমি যদি বলি 72কে আপনি 7 ভাগ করেন, বের করে ফেলতে পারবেন, 2 ভাগ করেন, বের করে ফেলতে পারবেন। তাহলে এইটাকে ভাঙাটা ইজি। আমি 1কে যদি বলি যে 4 ভাগ করেন, একটা ফ্রিকশন বের হচ্ছে, দশমিক বের হচ্ছে, বাট ওই ফ্রিকশন নিয়ে এখানে কাজ করতে হবে না, কারণ আমি জানি 1 ইঞ্চ পরিমাণ 72। এটাকে যদি আমাকে হাফ করতে বলা হয়, যা আসে তা, 3 ভাগ করতে বলে যা আসে তা, আমি অন্তত ইজিলি বুঝবো 25, 27, 30 এইসব জায়গায় ইঞ্চ হলে আমাকে কিন্তু কি ইউজ করতে হলো, 0.112। দ্যাটস নট ফ্রেন্ডলি। তাহলে আমি কোনটা ইউজ করবো স্যার, পয়েন্ট ইউজ করবো জিনিসগুলো। ক্লায়েন্ট দেখ না, ক্লায়েন্ট আমাকে বললো 20/30 ডিজাইন করেন, আবার ভুল করে পয়েন্টে 20 লিখে দিব না স্যার, আমি আগে হিসাবটা কিসে করব, ইঞ্চে করে নেব। দেখেন আমি লিখলাম 20, এখানে বললাম 45, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ, বড় একটা ব্যানার ডিজাইন হবে। বাট আমি কাজ করার সময় এটাকে কনভার্ট করবো কিসে, পয়েন্টে। জিনিসগুলো কোনো তফাৎ নাই, সাইজ এখনও সেমই আছে জিনিসগুলো। তাহলে ইঞ্চে সেট করে কাজ করবো কিসে আমরা, পয়েন্টে। এটা পরবর্তীতে গিয়ে খুবই হেল্প করবে আপনাদের জিনিসগুলো। এখন যেটা এইমাত্র যেটা শেখালাম সেটা হচ্ছে একটা পার্সোনাল পার্সপেক্টিভ। এটা ট্রেনিং টু ট্রেনিং, মেন্টর টু মেন্টর ভ্যারি করে জিনিসগুলো। অন্য কেউ হয়তো আপনাকে বেশ একটা বিষয়টা বলবেই না, এলিমেন্টটা হয়তো ইঞ্চ নিয়েই ডিরেক্টলি কী হবে, ট্রেনিংয়ে চলে যাবে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো পয়েন্ট নিয়ে কাজ করার জন্য। নাও ডান পাশে মনোযোগ দেন, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা অরিয়েন্টেশন দেখতে পাচ্ছি। অরিয়েন্টেশনটা কি, অরিয়েন্টেশন হচ্ছে কোনো একটা সাবজেক্ট কিংবা কোনো একটা বস্তু, ও কোন পজিশনে কিভাবে আপনার দিকে আছে, তাক করা আছে, সেই জিনিসটা। রাইট না? আমার হাতে একটা কি দেখতে পাচ্ছেন, পেপার সাইজ। এটা সাইজ কত জানেন? এটা কি A4? না, এটা A4 না, A4 একটু লম্বাটে, ঠিক না? হ্যাঁ, এটা হবে আর কি কিছু একটা, এখন শেখার দরকার নেই, আপাতত লাগবে না। এই পেজটা এখন লম্বালম্বি করে দাঁড়িয়ে আছে না স্যার, এটাকে কি বলি আমরা বলেন তো? এটাকে আমরা বলি ভার্টিক্যাল, এটাকে আমরা বলি ভার্টিক্যাল। যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা বলি হরাইজন্টাল। অনেকে আবার এটাকে পোর্ট্রেট, আবার ওটাকে ল্যান্ডস্কেপও বলে। ওকে, দুইটাই চলে, কিন্তু ডিজাইন ল্যাঙ্গুয়েজে ভার্টিক্যাল পোর্ট্রেটই ইউজ করা হয় আর ভার্টিক্যাল ল্যান্ডস্কেপ ইউজ করা হয় জিনিসগুলো। আপনি এটা কখন ইউজ করবেন, কখন মেজারমেন্ট, কখন এলিমেন্টটা লাগবে, সেটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে। আপনি যখন একটা ব্রশের বলতে ধরেন যে একটা লিফলেট 2 ভাঁজের ইউজ করবেন, তখন অবশ্যই এটাকে কিসে রাখতে হবে, হরাইজন্টাল রেখে ভাঁজ করতে হবে। একটা ফ্লায়ার করবেন সিঙ্গেল পেজে, তখন ওটাকে কী করতে হবে, আপনাকে ভার্টিক্যাল করতে হবে। স্যার এগুলো শেখার কোনো বিষয় না, এগুলো কাজ করতে গেলে এমনি বুঝবেন যে ভাই এভাবে না ওভাবে হবে, করতে করতে এগুলো সেট হয়ে যাবে। বাট এই ফ্যাক্টরটাকে কী বলে, অরিয়েন্টেশন বলে। এইটা এখানে না লাগুক, একটা জায়গায় ডেফিনেটলি কাজে লাগাবো আমরা, সেটা হচ্ছে 3Dতে। আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ 3D শিখবো এই কোর্সের ভিতরে, ইলাস্ট্রেটর ব্যবহার করে। ওই 3Dর ক্ষেত্রে আমাদের লাগবে ভার্টিক্যাল অ্যাক্সিস কত, আপনার হরাইজন্টাল অ্যাক্সিস কত, কতটুকু রোটেশন হবে, ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা থাকবে, ওখানে কিছু কাজকর্ম করার ক্ষেত্রে আমাদের এই ফ্যাক্টরটা কাজে লাগবে। এই নাও এবার এখানে আসেন আর্টবোর্ড। আর্টবোর্ড জিনিসটা কি, এই যে একটা পেপার বললাম না, পেপারটাকে ডিজিটালি আদর করে আমরা আর্টবোর্ড বলি। এই পেপারের জন্য একটা কাজ করব, এর উপরে প্রিন্ট হবে, এখানেই ছাপাবো, এটাই আমার কাছে একটা কি আর্টবোর্ড। বাট দ্যার ইজ এ ফ্যাক্ট, একটা আর্টবোর্ড যখন ডিজিটালি চিন্তা করবেন, এই যে পাশটা দেখতে পাচ্ছেন না, এইটাই একটা কি আর্টবোর্ড। দেয়ার ইজ নো আদার সাইড। ডিজিটালি কখনো আদার সাইড ক্যালকুলেট হয় না, কাউন্ট হয় না। রিয়েল লাইফে যখন আপনাকে বলা হবে যে দুটো আর্টবোর্ড কী করেন, আপনি দুটো পেজের কাজ করেন, তার মানে আপনাকে দুটো পেজ মানে দুটো ফিজিক্যাল পেজ বোঝানো হচ্ছে না। পেজ কয়টা, একটাই, এইটার দুটো সাইড থাকবে।
জিনিসগুলো, তাহলে আপনাকে কয়টা আর্টবোর্ড নিতে হবে? দুটো আর্টবোর্ড নিতে হবে। প্রিন্ট করার সময় সে চাইলে এক পাশে করে দুটা ইউজ করুক, একটার মধ্যে দোনো পাশে ওটা তার ব্যাপার, বাট আমাকে আর্টবোর্ড কয়টা নিতে হবে? দুটো আর্টবোর্ড নিতে হবে। তাহলে আমাকে যদি বলা হয় আপনি 100 পেজের 100 পেজের জন্য একটা স্ট্রাকচার ডিজাইন করে দেন, মেবি একটা খাতা, এই যে 100 পেজের একটা লাইন টেনে একটা স্ট্রাকচার করে দেন, তাহলে আপনার কয়টা আর্টবোর্ড নিতে হবে স্যার? না, এখানে তো কথা, এবার কিন্তু পেজ বলা হয়েছে জিনিসগুলো, যেহেতু খাতা কিংবা বই এখানে কিন্তু ডাবল লাগবে। আপনার ক্যালকুলেশন ঠিক আছে ইন এ সার্টেন ওয়ে 100টা, কিন্তু যদি সেটাকে প্রিন্ট করা হয় তখন সেটা কয়টা লাগবে? 200টা। কারণ এই যে একটা পেজ জিনিসগুলো, দের ইজ এ পেজ, আমরা পেজও বলতে পেপারে বলতে পারি, যখন এটাকে ইউজুয়ালি বোঝানোর জন্য কী বলে একটা পেজ বলি না ভাই আমরা, একটা পেজের দুটো পাশ, যদি 100 পেজের জন্য ডিজাইন করতে বলা হয় তার মানে আমাকে 200টাকে নিতে হবে, আর্টবোর্ড নিতে হবে। এগুলো এভাবে করে হিসাব হয় না, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র, কয় পেজ হবে, কয়টা লাগবে, ক্লায়েন্ট পরিষ্কার করে এগুলো কি বলে দিবে আপনাদের। তাহলে আমার যতটা আর্টবোর্ড লাগবে আমি আর্টবোর্ডের অ্যামাউন্টটা এখানে লিখে দিব স্যার। কত আছে এখন এখানে? 1। আমি 2, 3, 4, 5, 10 যতটুক লাগে ততটুক পর্যন্ত কি দিব। সো কয়টা আর্টবোর্ড দিব? আনলিমিটেড? আনলিমিটেড না, ডেফিনেটলি লিমিটেশন আছে। আপনার এটা ভিতরে গেলে বুঝাই, এখন কথা বললে হয়তো বুঝবো না আমরা। এবার এখানে একটু মনোযোগ দিই স্যার, এটাকে বলা হচ্ছে কি গ্লিপ। এই একটা সেকশন টোটাল আমি স্কিপ করে যাবো এখন, এটা এখন রিলেভেন্ট না। এটা তখনই রিলেভেন্ট হবে যখন আমরা প্রিন্টিং ডিজাইনে মুভ করব। প্রিন্টিং সেকশন মানে প্রিন্টিং প্রেসে যাবে, ওই রকম যখন কোনো একটা কাজ করব তখন আমি এটা জিনিসটা কি বলবো। তাহলে আমি এই একটা সেকশন টোটালি স্কিপ করে আছি, কারণ শুধু এটা বোঝা যাবে না, এটার সাথে আরও বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে প্রিন্টিং সেকশনে। নাও এখানে আসেন, কালার্স, কয়টা কালার কালার কি দেখতে পাচ্ছি? কালার মুড, আমি যখন এখানে ক্লিক করলাম কয়টা কালার আছে? 2টা কালার আছে। 2টা কালারের মুড এখানে কি সেট করা আছে। এই 2টা কালারের মুডের মধ্যে কি আছে? কি দেখতে পাচ্ছেন? একটা RGB, একটা CMYK, অ্যাব্রিভিয়েশনে পড়া যায়, একটা RGB, একটা CMYK। কোনটা কখন ব্যবহার হয়, কোনটার অ্যাব্রিভিয়েশন কী, কালারের জগৎটাই কীভাবে কাজ করে ডিজাইনে, এটা নিয়ে একটু কথা বলি ফার্স্ট আমরা। তো কালার মানে কি? রং। ডেফিনেটলি আমরা যখন রিয়েল লাইফে কালার করি কিংবা কোনো একটা কালারে যায়, আমরা জাস্ট আমাদের কাছে রঙই ইউজুয়ালি এটাই হয় যে কালার। বাট যখন ডিজিটাল দুনিয়াতে গিয়ে আপনি কালারটা ইউজ করতে যাবেন, ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে প্ল্যাটফর্মটা কি। যেমন আমি যদি ডিজিটালি কোনো কিছু একটা ডিজাইন করতে যাই, মানে একটা ফেসবুকের কাভার পেজ ডিজাইন করবো, ওইটাকে আবার প্রিন্ট হয়ে দোকানে টাঙাবে কেউ? না। ওই পারপাসে যখন কাজ করব তখন ওটার কালার প্রোফাইলিং আলাদা। যদি কোনো একটা কাজ আমরা প্রিন্টিং প্রেসে পাঠাই, যেটা প্রিন্ট হবে, ওই পারপাসে কাজ করলে কালার প্রোফাইল আবার আলাদা। ডিজিটালি কাজ করতে গেলে আপনি যে প্রোফাইলটা ইউজ করবেন সেটাকে বলা হয় RGB, ঠিক আছে? RGBর অনেকগুলো ভেরিয়েশন আছে, তার মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে sRGB, ওগুলো নিয়ে পরে ইনডেপথে পরে কথা বলবো। RGBর ফুল মিনিং জানি আমরা কেউ? রেড, গ্রিন, ব্লু। কমন অনেকেই জানি আমরা জিনিসটা, রেড, গ্রিন, ব্লু। তাহলে এটার মানে কি? রেড, গ্রিন, ব্লু এই 3টা কালার দিয়ে সব কাজ শেষ? বিষয়টা ওইরকম নয়। রেড, গ্রিন, ব্লু RGB ফ্যাক্টরটা এভাবে কাজ করে, ওদের দুনিয়াতে যতগুলো রং আছে, রঙিলা রং, সাদা কালো নয় কিন্তু এখানে, আবার যতগুলো রঙিলা রং আছে ওই প্রত্যেকটা রং প্রডিউস করার জন্য রেড, গ্রিন, ব্লু এই 3টা কালারের কম্বিনেশন কি ইউজ করা হয়। মানে ওদের নির্দিষ্ট একটা পরিমাণ একসাথে করে ডিফারেন্ট একটা কালার কি করা হয়, তৈরি করা হয় জিনিসগুলো। ঠিক সেমভাবে আমরা যদি এর নিচেরটা দেখি, সেটা কি দেওয়া আছে? CMYK। এটা খুব ইন্টারেস্টিং। CMYK কিসের জন্য ইউজ করা হবে? প্রিন্টিং কাজের জন্য। যখন আপনি কোনো একটা জিনিস প্রিন্টিং প্রেসে যাবে, প্রেসে কেন বলবো, সোজা কথা, সফটওয়্যার থেকে বের হয়ে রিয়েল লাইফে দুনিয়াতে কোথাও বসবে, এটা কি নিয়ে কাজ করতে হবে আপনাকে? CMYK নিয়ে কাজ করতে হবে। বাট তার মানে আমি মোটেই এটা বোঝাচ্ছি না যে প্রিন্টিং প্রেসে কিংবা প্রিন্টিংয়ের কাজের ক্ষেত্রে RGB ব্যবহার করা যাবে না। কিছু কিছু প্ল্যাটফর্মে আপনাকে CMYK নয়, উল্টো RGB কী করতে হয়, ইউজ করতে হয়। যেমন ধরেন যে একটা বড়সড় প্ল্যাটফর্মের নাম বলি, অ্যামাজন, চিনেন? মার্চ বাই অ্যামাজন, শিখাবো জিনিসগুলো। অ্যামাজনে যদি বিজনেস করতে যান, অ্যামাজন কিন্তু ওদের ডিজাইন CMYK-তে নেয় না, ওগুলো কিছু করতে হয় RGB। ফ্রি পিক বলে একটা বড়সড় মার্কেট প্লেস আছে, ওরা কোনো ডিজাইন কিসে নেবে না, CMYK-তে নেবে না। মেজরিটি ডিজাইন 90% ডিজাইন কিসে নেবে? RGB, যদি ওগুলো প্রিন্ট হবে। কেন? কারণ RGB কালার প্রোফাইলটা হচ্ছে খুব রিচ, ভাইব্রেন্ট, ভিভিড কালারগুলো প্রডিউস করতে পারে, যেখানে CMYK হচ্ছে একটু কি সাটল, একটু কি বলে যে ম্যাচিউর, ডিপ টোন যে কালারগুলো আছে। আপনারা প্রত্যেকেই যতগুলো কাপড় পরে আছেন, আপনাদের ড্রেসে যে কালারগুলো আছে, এগুলোই হচ্ছে CMYK কালার। বুঝা গেল? একটা রেড ড্রেস পরে আছেন স্যার, আপনার ওই রেডটা ভিভিড না, ওইটা একটা ম্যাটেরিয়ালের উপর বসছে না,
তো ওটার কারণে ওটার কালারটা একটু একটা ডেপথ আছে ওইটার মধ্যে, কিন্তু যখন ডিজিটালি কোনো একটা কালার ইউজ করবেন ওইটা কী করতে পারে, ব্লুম করতে পারে। ওইটার অনেকগুলো পোর্শন আছে, ওগুলো এখন বলছেন যেমন স্যাচুরেশন, তারপর এটা সেটা অনেক কিছু আছে, ওখানে না যায়, ওগুলো আর একটু কি বেটারলি ইউজ করা যায়। তাহলে CMYK এটার ফুল মিনিং কী স্যার? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে আসেন এবার C ফর সায়ান, M ফর ম্যাজেন্টা, Y ফর K ফর কালো। এখানে একটা মজার বিষয় আছে স্যার, ধরেন C ফর সায়ান, M ফর ম্যাজেন্টা, Y ফর ইয়েলো, K ফর কালো। সায়ান না 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 নো নো নো, ব্লুকে সায়ান বলে না, সায়ানকেই সায়ান বলে। আকাশিকেও আকাশি বলে, সায়ান সায়ানকেই বলে। আস্তে আস্তে শিখবেন। আমরা জেনারেলি চিন্তা করলে আচ্ছা এটা তো আকাশি কালার, না ভাই, আকাশি কালার আলাদা, সায়ান কালার আলাদা, ঠিক আছে? সায়ানের খুব ক্লোজ কালার আছে অ্যাকোয়া কালার, ওই যে সাগরের যে কালারটা খুব ক্লোজ অ্যাকোয়া কালার। বাট মজার বিষয়টা এখন ধরতে পারেন নাই। C ফর সায়ান, M ফর ম্যাজেন্টা, Y ফর ইয়েলো, K ফর ব্ল্যাক। সবগুলোর ফার্স্ট নেম দিয়ে অ্যাব্রিভিয়েশন হচ্ছে। তাহলে এই কালো না, কালো লিখেন না, আমি মজা করে বলছি। K ফর ব্ল্যাক, আমি বলছি মুখে ব্ল্যাক, বাট শব্দটা আসছে কি কে, নট রাইট। এখানে একটা ছোট হিডেন ফ্যাক্ট আছে, একজন ডিজাইনার হিসেবে ডেফিনেটলি এটা আপনার জানা উচিত। এবার বুঝেন, একটা গ্লোব চিন্তা করেন মনে মনে, গ্লোব তো বুঝছেন পৃথিবী জিনিসগুলো, ওটা টপে রাখেন হোয়াইট কালার, পিওর হোয়াইট কালার, বটমে রাখেন ব্ল্যাক কালার, আর ওটার যে বডিটা আছে ওইটা হবে দুনিয়ার প্রত্যেকটা রঙিলা রং ওখানের মধ্যে আছে। তাহলে সাদা কোথায়? উপরে। কালো কোথায়? নিচে। পাশে কে আছে? আপনার কালারফুল কালার্সগুলো, জিনিসগুলো। তাহলে CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। স্যার কে দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কি কালার? কি বোঝানো হচ্ছে? কি কালার? KEY, চাবি। কে এর অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে চাবি, KEY। তার মানে কি কালার, মানে অ্যাকচুয়াল মূল কালার যেটা আছে সেটাকে তারা কি বোঝাচ্ছে? কি কালার হিসেবে বোঝাচ্ছে। বাট আমরা বলার সময় ওখানে কি শব্দটাই উচ্চারণ করি না, ঠিক আছে? CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো কি? আমি যাকে বললাম সে বলবে কি, এই গেল ঝামেলা। কাকে কি বলছে আর কিছুই বোঝা যাবে না, সব কিসে কিসে কি হয়ে যাবে। C ফর সায়ান, M ফর ম্যাজেন্টা, Y ফর ইয়েলো, K ফর কি। এখন কি কোনটা? পুরো কালার দুনিয়ার একদম বটমে যদি কোনো কালারলেস কালার নাই থাকে তাহলে কি থাকবে স্যার? বাই ডিফল্ট কালার কি ইউনিভার্সের? ব্ল্যাক, ডার্কনেস জিনিসগুলো। আমি প্রত্যেকটা আলো এখন নিবাই দিই, প্রত্যেকটা লাইট সোর্স অফ করে দিই, আপনারা যত সুন্দর ড্রেসগুলো পরে আছেন এগুলো নাই, কি দেখবেন? ব্ল্যাক দেখবেন। তাহলে প্রত্যেকটা কালারের সোর্স থেকে স্টার্ট হয়, কে থেকে স্টার্ট হয়, ওই জন্য এটাকে কী বলা হয়? কি কালার বলা হয়। দ্যাটস ওয়াই CMYK, কে অ্যাব্রিভিয়েট করলে KEY, কি বের হলেও ওইটা যে ব্ল্যাককে বোঝে সেজন্য বলার সময় আমরা কী বলি? ব্ল্যাক বলি জিনিসগুলো। বোঝা গেল? এই নলেজটা রাখবেন, কাজে লাগবে, অন্তত কেউকে বোঝানোর জন্য হলে কি কাজে লাগবে। গুগলেও সার্চ করতে পারেন, গুগলেও আছে এই জিনিসগুলো। ওকে, অনেক কথা বললাম কালার নিয়ে, সবার মন রঙ্গিলা হয়ে গেছে। এবার এটাতে আসেন, রাস্টার ইফেক্ট। এটা একটু বুঝেন, ইম্পর্টেন্ট। দেখেন আমি কিন্তু এখনো সফটওয়্যারে ঢুকিনি। আপনি বলতে পারেন ভাই সফটওয়্যারে না ঢুকলে এখানে এত কিছু, এখানে এত কিছুই না। কাল নেক্সট ক্লাস 2-3টা ক্লাসের পর এদিকের দিকে কেউ তাকাবে না, এগুলো এতটাই নর্মাল, এগুলো কেউ তাকাবে না। চোখের ব্লিঙ্ক পলকের মধ্যে কাজ ছেড়ে সফটওয়্যার ঢুকে যাবেন, মানে এতটাই ইউজলেস হয়ে যাবে। কোনটা? এই প্যানেলটা। বাট শিখে যেতে হবে, শিখলে ইউজলেস বানাইতে পারবেন। ইউজলেস মানে আমি গুড ম্যানারে বলছি, মানে লাগবে না, আমি জানি এই জিনিসগুলো। রাস্টার, লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিকচারকে জুম করলে ফেটে যায়, যে জিনিসটাই ফাটবে সেটাকে আমরা কি বলি? ক্লাস্টারিং বলি। আর ক্লাস্টার ফাটে কখন? যখন সেটা রাস্টার হয়। রাস্টার কি? পিকচার যেখানে পিক্সেল থাকে, যেখানে কালার কন্টেইনার থাকে, সেটাকে আমরা কি বলি? রাস্টার ইমেজ বলি। এগুলো কিছু ডিজাইনের টার্ম, এমন না যে মনে রাখতে হবে, ভুলে গেলতে চাইলে ভুলে যান, আর একটু পরে এমনিতেও শিখে যাবেন কাজ করতে করতে। যেখানেই পিকচার আছে, পিক্সেল আছে, সেই জিনিসটাকে আমরা কি বলি? রাস্টার ইমেজ বলি জিনিসগুলোকে। আমি ক্লাসের শুরুতে একটা কথা বলেছি যে এই সফটওয়্যারটা রাস্টার সফটওয়্যার না, এটা কি সফটওয়্যার? ভেক্টর সফটওয়্যার। কী বলেছিলাম? ভেক্টর সফটওয়্যার। রাস্টার অর্থাৎ পিকচার যেটা জুম করলে ফাটে, ভেক্টর যেটা জুম করলে ফাটে না। বাট এখানে ডিজাইন করার পর ক্লায়েন্টকে দেখানোর জন্য, কোথাও পিন করার জন্য আপনাকে তো পিকচার একটা বের করতেই হবে। সে বানাচ্ছে ভেক্টর, বাট আপনি তার থেকে চাচ্ছেন কি? পিকচার। এখন যেটা তৈরি করছে সেটা ভেক্টরে হলো, পিকচার তো কিন্তু ভেক্টর হয় না, সেটা কিসে হয়? রাস্টারে হয়। রিল্যাক্স হয়ে বুঝেন, প্রেশার নিয়েন না। বললাম তো শুনতে শুনতে ভুলে যান, তাও চলবে, কনফিউজ হয়ে না ক্লাসের মধ্যে। হ্যাঁ,
তো একটা পিকচার যখন বের করব, সে বলছে পিকচারটার কোয়ালিটি কেমন চাচ্ছেন, কারণ ও বলছে আমি আপনার জন্য পিকচার ডিজাইন করছি না, আমি করছি একটা ভেক্টর। ওইটাকে যদি পিকচারে কনভার্ট করে আপনাকে দিতে হয়, আপনি এটা আমার কাছ থেকে কোন ধরনের কোয়ালিটি চাচ্ছেন, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি নাকি হাই কোয়ালিটি, এই বিষয়টা এখানে একটু বুঝবো আমরা এবার। 4টা কোয়ালিটি সেট আপ আছে। একটা হচ্ছে কি 36 পিপিআই। 36 পিপিআই মানে বুঝছেন, মানে এটা বের করার আগে ফেটে চলছে, মানে একদম লোয়েস্ট রেজুলেশন কোনটা, 36 পিপিআই। তারপরে হচ্ছে কোনটা, স্ক্রিন 72 পিপিআই। মোবাইল ইউজ করেন না স্যার, ওখানের মধ্যে যদি মোবাইল রিলেটেড, ডিসপ্লে রিলেটেড কোনো ডিজাইন করা হয়, সেখানে আমরা কত রাখি স্যার, 72 রাখি। এটা কাইন্ড অফ ফিক্সড। এরপর একটু মিডিয়ামে যদি যাই, কত দেখতে পাচ্ছি আমরা, 150। হাইয়েস্ট কত দেখতে পাচ্ছি, 300। ওই যে বলেছিলাম না 300 পিপিআই প্রতি ইঞ্চে কতটা পিক্সেল দিলে কী হবে, ফার্স্ট ক্লাসে কিন্তু বেশ অনেকক্ষণ কথা বলেছিলাম এগুলো নিয়ে, এই আর কি। তাহলে আপনি কোনটা ইউজ করবেন, আপনি প্রিন্টিংয়ের জন্য অলওয়েজ কি ইউজ করবেন স্যার, 300 ইউজ করবেন। বুঝে গেল জিনিসটা। যেমন দেখেন এই যে ওয়েব, বাই ডিফল্ট কি সিলেক্ট করা আছে, 72, কারণ এটা প্রিন্টের জন্য নয়, এটা কিসের জন্য, একটা ডিজিটাল কন্টেন্টের জন্য। ওখানে আমাদেরকে কত ইউজ করতে হবে, 72 ইউজ করতে হবে। আচ্ছা, আমি আবার প্রিন্টে গেলাম, একটা A4 সাইজ নিলাম। এখন দেখেন তো স্যার মিলিমিটার্সে আছে, আমি বললাম আমি কাজ করব কিসে, পয়েন্ট করে নিলাম। এখানে কি চেঞ্জ হচ্ছে সেগুলো আপনার কোনো দরকার নেই, কারণ আপনি টেমপ্লেট সিলেক্ট করলে এটা সাইজ বরাবর থাকবে। শুধু আপনি কী করে নেবেন, এটাকে যেটাতে ইচ্ছা সেটাতে কনভার্ট করে নেবেন। এগুলো ঠিকঠাক থাকবে, এগুলো কখনো ধরতে হয় না, অল গুড। এবার আমরা এখান থেকে কী দেবো স্যার, ক্রিয়েট দেবো, একটা নাম দিয়ে দিই, ডিজাইন আছে, দিলাম ক্রিয়েট। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা সফটওয়্যারের ইনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। রাইট নাও যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাদের প্রত্যেকের ল্যাপটপে এভাবে করে উইন্ডোজ ইলাস্ট্রেটরটা কী হবে, আপনাকে শো করবে জিনিসগুলো। এবার এখান থেকে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল এটা বুঝেন, গ্রাফিক ডিজাইনার মানেই যে ইলাস্ট্রেটর তা না, শুধু গ্রাফিক ডিজাইনাররাই যে ইলাস্ট্রেটর ইউজ করবে তাও না। জিনিসগুলো কোন প্রফেশনাল মানুষ কোন পারপাসে সফটওয়্যারটাকে ব্যবহার করবে সেটার উপর বেস করে এটার কিছু ওয়ার্ক স্পেস সাজানো আছে। আমি বললাম যে আমি ধরেন যে কাঠমিস্ত্রি, আমার ম্যাটেরিয়াল যা যা লাগবে, হাতুড়ি যা যা লাগবে, একটা বাইকের ইঞ্জিন দিয়ে ঠিক করে তার কি হাতুড়ি সেম নাকি, না, কিন্তু ওয়ার্কশপ একটাই। আমি এক পাশে কী বানাচ্ছি, গাছের আলমারি বানাচ্ছি, আর এক পাশে কেউ একজন ইঞ্জিন ঠিক করতেছে জিনিসগুলো, বিষয়টা এরকম। তাহলে আমার যা দরকার আমাকে তা দেন, আপনার যা দরকার আপনি তা নেন। এই বিষয়টা ফার্স্ট বুঝতে হলে আপনাকে এখানে চোখ দিতে হবে, ছোট্ট করে এই জায়গাটায় খেয়াল করেন। এখানে কি লেখা আছে, ও সুইক ওয়ার্ক স্পেস। আমি যখন এখানে ক্লিক করলাম, আমাকে বেশ কিছু কি দিচ্ছে, অপশনস দিচ্ছে এরা। যেমন আমি এখন কোথায় আছি, অ্যাসেনশিয়ালস। যেমন আমি যদি এখান থেকে ধরেন যে প্রিন্টিংয়ে চলে যাই, একটু চেঞ্জ হয়ে গেল না এখন সব কিছু। তার মানে বলছে প্রিন্টিং প্রেসে প্রিন্টিংয়ের কাজ কামার জন্য এটা চলে জিনিসগুলো। দেন আমরা এখান থেকে চলে গেলাম ধরেন যে ওয়েব, যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য একটু চেঞ্জ হচ্ছে। তাহলে আপনি বললেন ভাই আমি গ্রাফিক ডিজাইনার, আমার জন্য কোনটা, আপনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাসেনশিয়াল ক্লাসিক। অ্যাসেনশিয়াল ক্লাসিক হচ্ছে এমন একটা ওয়ার্ক স্পেস যেটাতে মোটামুটি সবগুলো অপশনই কি অ্যাভেলেবল থাকে। যদিও ঠিক এভাবে বলার প্রয়োজন নেই, কারণ একটু পর এটাকে ভেঙে চলে আমরা আমাদের মতো কী করবো, কাস্টমাইজ করে ফেলবো। তবে অ্যাসেনশিয়াল ক্লাসিকটা প্রয়োজন। ওকে, না এবার সফটওয়্যারের সাথে পরিচয় করাই। টপে খেয়াল করেন, টপে যে এরিয়াটা এখানে দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাকে বলা হয় মেনু বার। কী বলা হয়, মেনু বার। এখানে বিভিন্ন রকম মেনুজ আছে, প্রত্যেকটা মেনুর ভিতরে হাজারখানেক কি অপশানস পেয়ে যাবেন। জিনিসগুলো অপশানগুলো দেখে ভয়ের কিছু নেই, ওই মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই একই কাজ করে, ঘুরে ফিরে ডানে থেকে বামে একটু। না এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা টুলস বার, মানে আমাদের হাতিয়ারগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি স্যার, এখানে দেখতে পাচ্ছি। এগুলো টুলস বার জিনিসগুলো। টুলসের দিকেও তাকায় ভয় পাওয়ার দরকার নেই, এক গাদা গাদা টুলস দেখাচ্ছে, ওগুলো আমাদের দরকার নেই। ওই যে বললাম আমাদের যা দরকার আমরা এক্স্যাক্টলি ওইটুকুই কি ব্যবহার করবো। এখান থেকে অনেকগুলো টুল হাওয়া হয়ে যাবে জিনিসগুলো। নাও এরপর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছি, এই অপশানসগুলো এটাকে বলা হয় অপশান বার। ঠিক মেনু বারের নিচে কি থাকে স্যার, অপশান বার থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি অ্যাসেনশিয়ালে থাকেন অপশান বার হাওয়া না আছে নাই, মাঝে মাঝে যদি বলেন কিনা আমার এটা গেছে কই, তাহলে আপনাকে দেখতে হবে আপনার ওয়ার্ক স্পেস সেট আছে কিনা, আপনি হয়তো রং ওয়ার্ক স্পেসে আছেন জিনিসটা। তাহলে আমি এখান থেকে এটা কী করে দিলাম, অ্যাসেনশিয়াল ক্লাসিক করে দিলাম। ওকে, এবার হাতের ডান পাশে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় ডক প্যানেলস। কী বলা হয়, ডক প্যানেল। না হোয়াট ইজ ডক, বাইরে থেকে এসে যে জিনিসটা নোংর করে বসে থাকে কিংবা আটকে বসেই থাকে সেটাকে আমরা কি ডক বলি। ওই যে বলে না ডকের মধ্যে জাহাজ আসছে, ডক ইয়ার্ড, তাই না, ওটার মানেটা কি, বাইরে থেকে এসে জাস্ট কী করে নোংর করে।
তাহলে এখানে যতগুলো এলিমেন্ট আছে চাইলে এগুলোকে আমরা কী করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, চাইলে নতুন কিছু আনতে পারবো জিনিসগুলো। এই জন্য এটাকে কী বলে, ডক প্যানেল বলা হয়। খেয়াল করি স্যার, এখানের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো প্যানেল আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আবার এগুলো কি ওপেন হবে, এক্সপ্যান্ড হবে, আবার এখানে ক্লিক করলে এগুলো ঢুকে যাবে, যার যার কাজ ছোটো ছোটো এক একটা কাজ করবে। আপনি কোনো একটা চাচ্ছেন না, আপনি সিম্পলি ওকে টেনে বের করে চাইলে খুলতে পারবেন, চাইলে আবার ওকে এখান থেকে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে ছোটো করতে পারবেন, আবার ক্রসে ক্লিক করে ক্রস করতে পারবেন। সফটওয়্যারটা খুবই ফ্লেক্সিবল, ও বলছে যা মন চাই করেন, ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে। সো ধরেন আমি এটাকেও লাগবে না, আমি বাদ দিয়ে দিলাম, ক্লোজ। ধরেন এটাও বাদ দিয়ে দিলাম, লাগলে আবার আনবো এগুলো। ধরুন এই কিছু জিনিস আমি এখান থেকে কী করলাম, টোটালি বাদ দিয়ে দিলাম। আপাতত ভাবলাম যে এগুলো লাগবে না, ঠিক আছে। এখন আপনি বললাম হ্যাঁ বাদটা দিলাম, লাগলে কোথায় আনবো। আপনার কোনো একটা প্যানেল লাগবে, আপনি দেখলেন ভিডিওতে আমি ব্যবহার করছি, আমি আপনাকে ব্যবহার করতে বললাম, আপনি পাচ্ছেন না, সোজা গিয়ে খুঁজবেন উইন্ডোতে। উইন্ডোর মধ্যে আপনার সফটওয়্যারের প্রত্যেকটা প্যানেল আলফাবেটিক্যালি কী করা আছে, লিস্টেড আছে এখানে। আপনি শুধু নাম ধরে খুঁজবেন, সেটা কোথায় পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এইটাকে ক্লিক করব, কি অ্যালাইন। আমি এক্স্যাক্টলি যা যা করছি তা তা করবেন, কিন্তু প্রথমবার ইনস্টল করার পর এটা করবেন। আমি যা ডিলিট করলাম ডিলিট করে দেবেন, অ্যালাইনে ক্লিক করবেন। অ্যালাইন তার ছোটো ভাই বড় ভাই দুজনকে একসাথে নিয়ে আসবে। একটা হচ্ছে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার। ধরেন যে ট্রান্সফর্ম, ভাবলাম যে ওকে আমার লাগবে না, ওরা তো একটা গ্রুপে আসছে, আমি এখান থেকে শুধু ট্রান্সফর্মকে টেনে বের করে ফেলতে পারবো এবং ওকে ক্রস করে দিতে পারবো। এবার ভাবলাম এই দুজনকে লাগবে, বাট এভাবে এলোমেলো করে না, এটা হচ্ছে এখন অস্থায়ী, ওরা ভাসমান। আমি ওটা আমার প্যানেলে কী করব, ফিট করব। এদের ঠিক দুজনের উপর একটা খালি স্পেস দেখতে পাচ্ছেন, নামের উপরে আপনি স্পেসে ক্লিক করলে দুজনেই কী করবে, মুভ করবে। যদি নামে ধরেন সিঙ্গেল কী করবে, মুভ করবে। গ্রুপে মুভ করার জন্য একটু কোথায় উপরে যাব, এদেরকে নিয়ে আমি এখানে চলে আসবো। খেয়াল করছেন, দেখ ছাড়িয়েন না, তাহলে ওই দুজন পুরোটা জায়গা নিয়ে নেবে। আমি বললাম ভাই এদের ভিতরে ঢুকো, এখন কার মধ্যে থাকবে এটা আপনি ডিসাইড করেন, যে এখানে গিয়ে ছেড়ে দেবেন, ওরা দুজন ওখানেই কি বসে যাবে। তার মানে এটা হচ্ছে আমার যে প্যানেলসগুলো লাগবে সেগুলো এনে কীভাবে ডক করব সেই টেকনিকটা কী করলাম, দেখালাম। নাও এবার এখানে আসেন, উইন্ডোতে আবারও একটু গেলাম, একটু নিচের দিকে আসেন, ক্লিক করলে আরও অনেকগুলো আছে। যেমন ধরেন টাইপে এসে ক্যারেক্টারে ক্লিক করলাম, লেখালেখির জন্য আমাদের কয়েকটা প্যানেল দরকার, ক্যারেক্টার, প্যারাগ্রাফ। ওপেন টাইপ লাগবে না, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার এই দুইটাকেও আমরা এখানে বসিয়ে নিলাম, ডান। এবার এখানে খেয়াল করেন প্রপার্টিস আর লাইব্রেরিজ, এরাও কিন্তু কি এখান থেকেই আসছে। আপনি এখান থেকে যে কোনো একজনকে নিয়ে যদি এটার পাশে বসাই দেন, সেও কিন্তু বড় হয়ে কি চলে আসবে। তার মানে কোনো একটা চাইলে ছোট, কোনো একটা চাইলে বড়, যেটা ইচ্ছে সেটা। তো এখানে প্রপার্টিস আর লেয়ারকে রাখেন, আর এখানে টুকটাক এই জিনিসগুলোকে রাখেন। আমি যেগুলো নিয়ে আসলাম উইন্ডো থেকে সেগুলো দেখে দেখে নিয়ে আসবেন। আইকন দেখে দেখে যেগুলো ডিলিট করলাম সেগুলো ডিলিট করে দেবেন। কোনটা কি, কোনটা কখন ব্যবহার করব সামনে এমনিতেই কি শিখে যাব। আমি জাস্ট প্রাইমারি সেট আপটা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে অ্যাটলিস্ট সামনের ক্লাসগুলোতে সবাই আমাকে ফলো আপ করতে পারে জিনিসগুলো। ওকে, নাও সফটওয়্যারের টুলস বারের দিকে আমরা আপাতত যাচ্ছি না, কারণ টুলবারটা একটু ট্রিকি হতে পারে, শিখতে শিখতে বুঝবো কোনটা লাগবে কোনটা লাগবে না আমাদের। একটু এডিট আসবেন, এখান থেকে এডিট থেকে চলে যাবেন প্রেফারেন্স, জেনারেলে চলে গেলাম। এই প্রেফারেন্সে কিছু কাজ কারবার আছে। এখানে সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এখানে এই ফার্স্ট অপশানটা টিকমার্ক দেবেন, এখানে টিকমার্কটা থাকবে না। টিকমার্কটা কি বুঝে বলি, আমার টেবিলে 4-5টা জিনিস আছে, আমি যে কোনো একটাকে কি করব, লক করে দিব। আমি চাচ্ছি যে ও যাতে নড়াচড়া না করে। আমি ধরেন যে কিছু একটা ব্যবহার করলাম, ওকে লক করলাম। আপনার পুরনো সফটওয়্যারগুলোতে একটা বিদঘুটে সিস্টেম ছিল যে একটা একটা করে 10টাকে লক করলাম 100টা জিনিসের মধ্যে, আবার একটা একটা করে খোলা যায় না, সবগুলোকে একসাথে কী করতে হতো, খুলে ফেলতে হতো। নট কোয়াইট কমফোর্টেবল। লেটেস্ট সফটওয়্যারগুলোতে বলছে আপনি ইন্ডিভিজুয়ালি অবজেক্টগুলোকে কী করতে পারবেন, আনলক করতে পারবেন। তার মানে আমি বললাম যে আপনারা সবাই উঠিয়েন না, আপনি উঠে কি ওখানে যান। তাহলে ইন্ডিভিজুয়াল কমান্ড দেওয়া, ওই কমান্ডটা করার জন্য এখানে টিকমার্ক দেবেন, সিলেক্ট অ্যান্ড আনলক অবজেক্ট অন ক্যানভাস, এখানে টিকমার্কটা দিয়ে দেবেন জিনিসগুলো। যদি কখনো ভুলে যান টিকমার্ক দিতে, কিংবা ক্লাস চলার সময় যদি বুঝতে না পারেন যেটা আমি কীভাবে করলাম, এই ভিডিওটা একটু কী করবেন দেখে নেবেন আবার। তারপর একটু এখানে চলে আসবো আমরা পারফরমেন্সে আসার পর এখানে খেয়াল করেন যাদের র্যাম কম তাদের জন্য এখানে একটা কাজ আছে। এই জায়গায় এখানে কি আছে স্যার, আনডু কাউন্ট বলতে কি বোঝায়, Ctrl Z দিলে আমরা আনডু করি, এগুলো জানি বেসিক কিছু শর্টকাট জিনিসগুলো। কোনো একটা কাজ করলাম,
লাগবে না, পিছনে চলে যাব, কন্ট্রোল কি জেড। আবার একটু বেশি বেশি পিছনে চলে গেলাম, আবার একটু সামনে যাব, কী দিতে হয় কন্ট্রোল 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 ওয়াই, কন্ট্রোল ওয়াই অভ্যস্ত কিসে, কন্ট্রোল ওয়াইতে। এটা হচ্ছে উইন্ডোজের শর্টকাট। উইন্ডোজের যে পিসি আমরা নর্মালি পিসিটা ইউজ করছেন ওখানে কন্ট্রোল জেড দিলে পিছনে যায়, কন্ট্রোল ওয়াই দিলে আবার কোথায় সামনে আসে। বাট সফটওয়্যারে যখন ইউজ করবেন তখন কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে, কন্ট্রোল শিফট জেড দিলে আবার সে কোথায় আসবে, সামনে আসবে। ঠিক আছে, অনেকে আবার ওই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এটা কি ইউজ করবেন, মাইক্রোসফট ওয়ার্ড আবার কন্ট্রোল শিফট জেড কী করে না, কাজ করে না। ওখানে কি কাজ করবে, ওখানে কন্ট্রোল ওয়াই দিয়ে কাজ করতে হবে। এগুলো আমি দেখিয়ে দিব কোথায় কী আছে না আছে। একটা শর্ট চিটশিট দিয়ে দিব আপনাদেরকে, যেখানে প্রত্যেকটা কিবোর্ড শর্টকাট বলা থাকবে। মুখস্থ করার দরকার নেই, ইউজ করতে করতে শিখবো, মুখস্থ করে কাজ করবো না, দরকার না, আমি এভাবে করে চাই না। আপনি কাজ করতে করতে শিখে যাবেন, হ্যাঁ বুঝছি এটার জন্য আমাকে এই শর্টকাটটা কী করতে হবে, ইউজ করতে হবে। আগে তোতা ময়নার মতো শর্টকাট কতগুলো মুখস্থ করছেন, 4টা মুখস্থ করে 5 নাম্বারটা ভুলে গেছেন, ওভাবে না জিনিসগুলো, ওগুলো একদম বাকওয়াস কাজ না। এখানে আর ডান, এখানে আর কিচ্ছু লাগবে না, সিম্পলি ওকে দিলাম। স্যার এইটুকু যদি বুঝে থাকেন আমি বলবো যে সফটওয়্যারের ট্যুর শেষ, সফটওয়্যারের ট্যুরটা শেষ। আর অনেক কিছু বলা যায়, চাইলে আমি আগামী 4 ঘন্টা কথা বলতে পারবো সফটওয়্যার নিয়ে, আননেসেসারি, এগুলোর কোনো প্রয়োজন নেই। এটুকু হচ্ছে একদম বেসিক, মানে একটা সফটওয়্যার ইনস্টল করার পর কাজ শুরু করার জন্য যেটুকু না হলেই নয় সেটুকু কাজ কি এখানে করে গেলাম। আপনি চাইলে সফটওয়্যারের ইন্টারফেসের কালারটা একটু চেঞ্জ করতে পারবেন, এটা একটু দেখিয়ে দিই। অনেকের আবার এটা ব্ল্যাকটা প্রেফারেবল না, যেমন ধরেন যে আপনি এখান থেকে চলে গেলেন ওই সেম এডিট প্রেফারেন্স, এখান থেকে ইউজার ইন্টারফেস, এখানে কয়েকটা কালার আছে, চাইলে হোয়াইট করতে পারবেন। এই যে একটু অফ হোয়াইট, গ্রেজ অ্যান্ড ব্ল্যাক। আমি এটা সাজেস্ট করব ব্ল্যাকটা ইউজ করার জন্য, লং টাইম কাজ করলে চোখটা কি টানে না জিনিসগুলো। এবার আসেন ক্লাসের এই পার্টে কাজ শিখব। এবার সফটওয়্যারের আমরা কিছু টুকটাক হাই হ্যালো টাইপের কিছু ফান্ডামেন্টালস নিয়ে কথাবার্তা বলব। সফটওয়্যারের ফার্স্ট যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কয়েকটা হাতে গোনা টুলস, যে টুলসগুলো না হলেই নয়। তার মধ্যে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে হাত, নট পেন টুল। পেন টুল সবচেয়ে সুপিরিয়র টুলগুলোর মধ্যে একটা। হ্যাঁ, কি মুভ টুল, কি বলে আমরা মুভ টুল, হাত যেটাতে আমরা নড়াচড়া করবো, এটা সেটা করবো, সেটা হচ্ছে কি মুভ টুল। কিবোর্ডে ভি প্রেস করলে আপনার জন্য কী হয়ে যাবে, মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে যদিও এটার নাম সিলেকশন টুল, আমরা আদর করে এটাকে কী বলি, মুভ টুল বলি, সিলেকশন টুল বলি, সে যাই বলে না কেন। ওর কাজ কি, ওর কাজ হচ্ছে কোনো একটা এলিমেন্টকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রোটেট করবে, বড় ছোটো করবে, দ্যাটস ইট। মানে একদম জেনারেল যে কাজগুলো আছে সে ওগুলোই কি সচরাচর এক্সিকিউট করে। এই এখানে কিছু প্রিমেড ম্যাথমেটিক্যাল শেপ দেখতে পাচ্ছেন জিনিসগুলো, এই শেপগুলোকে বলা হয় আপনার ম্যাথমেটিক্যাল শেপই বলি, হিবিজিবি নাম না দেওয়ার জিনিসগুলো। ফার্স্টে কি দেখতে পাচ্ছি, রেক্টেঙ্গুলার, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এলিপস, পলিগন, স্টার, ফ্লেয়ার, কিছু টুলস এখানে আছে। তো আমি ধরেন রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, এটা দিয়ে 10 একটা কি তৈরি করা যাবে, বক্স তৈরি করা যাবে। খেয়াল করেন স্যার, আমি এই পয়েন্টে ক্লিকটা মাউসের ক্লিক করলাম, টান দিলাম, তৈরি হলো, দেন আমি মাউসের ক্লিকটা ছেড়ে দিলাম, একটা সিম্পল কি শেপ তৈরি হলো। এখন এই শেপটা যখন তৈরি করছি এখানে কিছু ফান্ডামেন্টালস জানতে হবে আপনাকে। সেটা হচ্ছে এই যে টেনে টেনে যেটা করলাম এটা হচ্ছে ফ্লুইড, মানে ফ্রি ফ্রম ড্রয়িং, মানে টান দিবেন তৈরি হবে। সে কী তৈরি হবে সেটা আপনার টানের উপর কি ডিপেন্ড করবে। বাট আপনি চাচ্ছেন শেপটা কী হতে হবে, আপনার পারফেক্ট হতে হবে। তখন আপনি কিবোর্ডের শিফটটা চেপে ধরবেন, কিবোর্ডের শিফটটা চেপে ধরে রেখে যখন টান দিবেন সে পারফেক্ট একটা কী তৈরি করবে স্যার, শেপ তৈরি করবে। শিফট ছেড়ে দেন, এটা ফ্লুইড, ইচ্ছা মতো কী করা যাবে, মুভ করা যাবে। আপনি এখান থেকে শিফটটা চেপে ধরেন, মাঝখানে একটা দাগ চলে আসছে না, এটার মানে হচ্ছে সে এখন পারফেক্টলি জিনিসটা কী করবে, ড্র করবে। তো এখন দুটো জিনিস ধরে আছে, কিবোর্ডে শিফট, মাউসে ক্লিক, কোনটা আগে ছাড়বো? আমরা সবসময় মাউসটা আগে রিলিজ করব, কারণ আমার শেপটা যে পারফেক্ট হচ্ছে এই পুরোপুরি কমান্ডটার কার উপর ডিপেন্ড করে আছে, শিফটের উপরে। আমি কমপ্লিট করার আগে যদি কমান্ড ছেড়ে দিই তাহলে তো হবে না, তাহলে আগে মাউসের ক্লিকটা ছাড়বো, তারপর শিফটটা ছাড়বো। এটা ওভাবে করে আগে মাউস তারপর কিবোর্ড, ওভাবে লাগবে না, এগুলো মাইন্ডে সেট হয়ে যায়। তাও একটু বলে দিলাম এই ফ্যাক্টরগুলো। এই ওকে নাও, তাহলে হলো একটা হচ্ছে সিম্পল ড্রয়িং, আর একটা হচ্ছে শিফট দিয়ে পারফেক্ট ড্রয়িং গেল। এবার আপনি বললেন আমার কাছে একটা স্পেসিফিক মেজারমেন্টের কী লাগবে, শেপ লাগবে। আপনি চাচ্ছেন যে ধরেন উইথ হবে 140, হাইট হবে 340, বিষয়টা এরকম। তাহলে এভাবে এঁকে আমি বুঝতে পারবো কোনটা কতটুকু হচ্ছে, পসিবল না তো জিনিসগুলো। ইনস্টেড আমি ড্রয়িং না করে করবো কি, একটা ক্লিক করব, কী করবো, একটা ক্লিক।
একটা ক্লিক করলে সে আমাকে সিম্পলি জিজ্ঞেস করবে ভাই আপনি আঁকিয়েন না, আমারে বলেন আমি আঁকিয়ে দিচ্ছি, কতটুক লাগবে। তা আমি এখানের মধ্যে হাইটে বললাম ধরেন যে আমাকে 140 উইথ দেন, আর এখানে বলে দিলাম যে হচ্ছে 340 একটা হাইট দেন। এরপর আর কী করবো, আমি এন্টার কিংবা ওকে দিলে ওই এক্স্যাক্টলি ওই মাপের একটা কি শেপ আমাকে সে তৈরি করে দেবে জিনিসগুলো। তাহলে একটা ফ্রি হ্যান্ডের, একটা পারফেক্ট, একটা হচ্ছে একেবারে ভ্যালু বুঝে বুঝে জিনিসগুলো। এই নাও এইটুকু বুঝতে বুঝতে আর একটা জিনিস বুঝি, স্যার এখানে একটা কালারের ব্যাপার আছে না এই শেপগুলোতে, ওগুলোর দিকেও আসতে হবে। চলুন আগে শেপটা সারি আমরা। কোনো একটা শেপকে সিলেক্ট করে মুভ টুল আছে না, মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করা যায়। এই যে মুভ টুল সিলেক্ট করলাম, দেখেন বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট, ক্লিক করলাম এটা কি সিলেক্ট। কীভাবে বুঝবো সিলেকশন, ওর চারপাশে কিছু পয়েন্টস দেখা যাবে, পয়েন্টগুলোর মধ্যেও শেখার বহুত কিছু আছে, ওগুলোতে পরে যাচ্ছি জিনিসগুলোতে। আর কিছু পয়েন্টস দেখা যাচ্ছে, আমি এটাকে মুভ করতে পারছি। আবার এই পয়েন্টগুলোতে ক্লিক করলে, ক্লিক না জাস্ট মাউসটা হোভার করলে একটা আংটা দেখাচ্ছে না, এইখানে ক্লিক করে আপনি আবার এটাকে কী করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। এইখান থেকে মাউসটা একটু দূরে নিয়ে গেলে একটা অ্যারো, রোটেশনের জন্য একটা অ্যারো দেখাচ্ছে, এখানে ক্লিক করে আবার এটাকে আমি কী করতে পারবো, আমার পছন্দ মতো ডিগ্রিতে রোটেট করতে পারবো। বেসিক কাজকর্মগুলো জিনিসগুলো, কিন্তু এই বেসিক কাজকর্মগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো না শিখে সামনে গেছেন ওই কী বলে হাঁটু ভাঙা ডিজাইনার হয়ে যাবেন। এগুলাকেই কী করতে হবে, ফোকাস করতে হবে। নাও এবার আসেন, আমি ওকে সরে রাখলাম, আমি আবার ওই টুলে গেলাম। কিছু কিছু টুলের নিচে ছোটো একটা অ্যারো কি দেখতে পাচ্ছেন, এই অ্যারো কিটার মানে হচ্ছে ওইটা একটা টুল সেট। টুল সেট ওইটার ভিতরে আরও কিছু কি আছে, টুলস আছে। তো এখন যদি আমি এখানের মধ্যে রাইট ক্লিক করি, কী করব, মাউসের রাইট ক্লিক, যদি রাইট ক্লিক করি ওই এক্সট্রা টুলসগুলো আমাকে দেখাবে। তো এখান থেকে ধরেন যে আমি এবার এটা নিলাম, কি টুল, এলিপস টুল। এটা ম্যাথমেটিক্যাল নাম, আমরা এটাকে রাউন্ড বলি ইউজুয়ালি জিনিসটাকে। এলিপ টুল নিলাম, এটাকে সিম্পলি ড্র করলাম, কি তৈরি হলো একটা, ইংলিশে ওভেল, বাংলায় ডিম, ঠিক আছে। আর এটাকে পারফেক্ট করব কি দিয়ে, শিফট দিয়ে। যে কোনো শেপকে পারফেক্ট করার জন্য কি ইউজ করবো, শিফট ইউজ করবো। শিফটটা চেপে ধরে রেখে কাজ করবো। আপনি আগে ড্রয়িং স্টার্ট করে তারপর শিফট ধরলেও কোনো সমস্যা নেই, এই যে পারফেক্ট করে দিবে। আপনি শিফটটা প্রেস করে রেখে ড্রয়িং করলেও কোনো সমস্যা নেই, পারফেক্ট করবে। শিফট প্রেস মানে এটা কী হবে, পারফেক্ট হবে, দ্যাটস ইট। এখানেও ক্লিক করে আপনি মেজারমেন্ট দিয়ে দিলে ওভাবে কী করবে, সে এটা বানিয়ে দেবে। তারপর এখানে আসতেছে কি, পলিগন টুল। কী তৈরি হলো স্যার, একটা পলিগন তৈরি হলো। পলিগন সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? এটা কোনো টুল না, এটা একটা কি বলা যায়, টুলের ভিতরে টুলস সেট বলা যায় জিনিসগুলো। রাইট নাও স্ক্রিনে যে শেপসগুলো দেখতে পাচ্ছেন, এদের সবাইকে মিলিয়ে কি বলা হয়, পলিগন বলা হয়। মানে এদের সবার নামই হচ্ছে কি, পলিগন। ম্যাথমেটিক্যালি যতগুলো ভ্যালিড শেপ আছে তার মধ্যে কিছু শেপকে একসাথে নিয়ে কী বলি আমরা, পলিগন বলি। তাহলে এই মাত্র যেটা আমরা নিজেরা ড্রয়িং করলাম, জাস্ট টান দিলাম, তৈরি হয়ে গেল। স্যার এটা কোনটা, এটা আপনি কয়টা পাশ সেটা চেক করেন, 1 2 3 4 5 6। তাহলে 6টা পাশওয়ালা যেটা আছে সেটাকে কী বলা আছে, হেক্সাগন, ঠিক আছে। এরপরে হ্যাপ্টাগন, অক্টাগন, নেনাগন, ডেকাগন, অনেকগুলো আছে জিনিসগুলো। তাহলে আপনি বলেন ভাই আমার কাছে হেক্সাগন আছে, আমি পেন্টাগন কীভাবে করবো, হ্যাপ্টাগন, অক্টাগন, নেনাগনগুলোতে কীভাবে জেনারেট করবো, এই টেকনিকটা শিখি আমরা। রাইট নাও আমি এটাকে ড্রয়িংটা করছি, করে ফেলিনি। দেখেন মাউসটা এখনও কিন্তু হোল্ড করা, আমি মাউস এখন রিলিজ করি, মাউস রিলিজ করলে এটা হয়ে গেছে। আরেকটা জিনিস দেখেন, যখন হয়ে যাবে এটার চারপাশে একটা কি চলে আসে, একটা বর্ডার চলে আসে। যখন মাউস ছেড়ে দিলাম, দেখছেন একটা বর্ডার চলে আসছে না, ঘিরে ফেলেছে না, এটার মানে এটা ডান। বাট যখন আমি এটাতে কন্টিনিউসলি ড্রয়িংয়ে আছি, ও নিট অ্যান্ড ক্লিন থাকবে, তার মানে মাউসটা এখনও ক্লিকড। এই অবস্থায় যদি আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন অ্যারো কি ব্যবহার করেন, আপনি আদার্স যে শেপগুলো আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবেন। যেমন মাউস ক্লিক করা আছে এখনও, দেখেন আমি ছাড়িনি। এখন যদি আমি কিবোর্ডের আপ অ্যারো কি দিই, দেখছেন ওর পার্টিকেল বেড়ে গেল না, আবার আপ অ্যারো কি দিলাম, বেড়ে গেলো। আমি যদি আবার ডাউন অ্যারো খেলতে, ধীরে ধীরে এটা কি কমে গেল। একটা সময় কমতে কমতে আমি কী পেয়ে গেলাম, একটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম, স্কোয়ার পেয়ে গেলাম। আর একটু কমালাম, কী পেয়ে গেলাম, ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। আর যাবে, কেন যাবে না, কারণ ম্যাথমেটিক্যালি লাস্ট শেপই হচ্ছে কোনটা, এইটা। এর নিচে কোনো ম্যাথমেটিক্যাল শেপ নেই, ম্যাথমেটিক্যাল অবজেক্টস আছে কি নাই, শেপস নাই, এটাই শেষ শেপ। এই তো এখন যদি আমি মাউসটা ছাড়ি, তাহলে আমি কী পেয়ে গেলাম, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। পরপর যদি আবার ড্র করি, সে আমাকে কী দিবে, ট্রায়াঙ্গেলই দিবে। জিনিসগুলো আমাকে বাড়াইতে হলে আবার ওই আপ অ্যারোকে দিয়ে যেটা মন চায় সেটা তৈরি করে নিতে হবে। তাহলে বুঝতে পারলাম শেপ টুল কয়টা, একটা, কিন্তু অনেকগুলো শেপ এখান থেকে কী করা যায়, জেনারেট করা যায়। এগুলো বিশেষ করে
কিছু স্পেসিফিক কাজের ক্ষেত্রে মাস্ট কাজে লাগবে। যেমন আমাদের একটা ক্লাস আছে যেখানে আমরা ইনফোগ্রাফ শিখব, ইনফোগ্রাফিক্স, ওই যে সূচক, টাকা পয়সার মাপঝোঁক, ওঠানামা যে ইনফোগ্রাফসগুলো আছে ওখানে কিন্তু এটা কী করতে হয়, প্রপারলি ইউজ করতে হয় ম্যাথমেটিক্যাল শেপগুলোকে। ওকে, এবার এই টুলগুলো ড্রয়িং করার কিছু বিহেভিয়ার বুঝাই। এতক্ষণ ধরে দেখলাম আঁকেন, এটা এই টুল, এটা সেই টুল। এবার কিছু বিহেভিয়ার বলবো যেগুলো সচরাচর চোখে ধরা পড়ে না, বাট আছে, কি বুঝেন। আমি যখন আপনাকে বললাম আপনি টান দিয়ে ড্র করে ফেলতে পারবেন, এভাবে করে টান দিলে কী হবে, ড্র হবে, হচ্ছে। বাট এখানে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা কি জানেন? আপনি যে পাশে মাউসটা ক্লিক করবেন শেপটা ওই পাশ থেকে কী হবে, জেনারেট হবে। বুঝে গেল? আমি যদি আবার এখান থেকে ক্লিক করে টান দিই ওই পাশে কী হবে, জেনারেট। হ্যাঁ, আমি চাইলে এটাকে ওই পাশে নিয়ে যেতে পারবো, কিন্তু ইউজুয়ালি আপনার স্টার্ট পয়েন্টটা কিন্তু ওখানে ফিক্সড, ওইটা কিন্তু নড়াচড়া হচ্ছে না। স্টার্ট পয়েন্ট ফিক্সড রেখে ওটা চারপাশে কী হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে। এটা গেল একটা। এটা কখন কাজে লাগে? মেবি আপনি বলেন আমি কাগজের এই কোণা থেকে কাজ করব, এখান থেকে দিলাম টান, এখন জিনিসটা পারফেক্ট, একটা স্পেসিফিক জায়গা থেকে কী করলাম, এটা বানালাম। বাট আপনি কোনো একটা সময় এমন একটা সিচুয়েশনে বললেন যে ভাই এটার মাঝখান থেকে কী করতে হবে, বানাতে হবে, এক কোণা থেকে নয়, উপর থেকে, মাঝখান থেকে। তখন আপনি কী করবেন? তখন আপনি অল্টার শিফট প্রেস করবেন। কী করবেন? অল্টার শিফট। শিফট হচ্ছে পারফেক্টলি ড্র করার জন্য, অল্টারের কাজ হচ্ছে এটাকে সেন্টার থেকে কী করার জন্য, ড্র করার জন্য। ও সেন্টার ড্রয়িংটা করে। দেখেন আমি নর্মাল কোনো কিছু ছাড়া ড্র করলাম, এক পাশ থেকে ড্র হচ্ছে। আমি শিফট ধরে ড্র করলাম, এক পাশ থেকে ড্র হবে, বাট এটা পারফেক্টলি কী হবে, ড্র হবে। আমি অল্টার শিফট ধরলাম, সে সেন্টার থেকে পারফেক্টলি কী হবে, ড্র হবে। খেয়াল করছেন ওর জেনারেশনটা কোত্থেকে হচ্ছে, সেন্টার থেকে হচ্ছে। তাহলে সেন্টার ড্রয়িংয়ের জন্য কী ইউজ করব, অল্টার শিফট, দ্যাটস ইট। পারফেক্ট ড্রয়িংয়ের জন্য কী ইউজ করব, অনলি শিফট। আর যা ইচ্ছা তার ড্রয়িংয়ের জন্য কী ইউজ করব, কিবোর্ড ইউজ করবো না। বাস, সিম্পল কিছু কি টেকটিক্স ফলো করবেন। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে?